স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। উন্নয়ন দেশে বাংলাদেশের উত্তরণ উদযাপন করছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হঠাৎ করেই এই অর্জন আসেনি, সুনির্দিষ্ট পরিকল্পনার বাস্তবায়নের কারণেই এমন সাফল্য এসেছে। সব বাধা মোকাবেলা করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতেই তিনি কাজ করে যাচ্ছেন। তা হলো আমাদের ভেতরকার ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর দেয়া মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেনের 2 সপ্তাহ আগে দেয়া চিঠির উত্তর এখনো মেলেনি। টেলিফোনে নিউজ 24-কে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, জঙ্গিবাদ দমনে র্যাবের ভূমিকা, নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে 2 সপ্তাহ আগে আনুষ্ঠানিক ওই চিঠি পাঠানো হয়েছে। বড়দিনের বন্ধ থাকায় তারা ওই চিঠি হাতে পেয়েছে কিনা তা নিশ্চিত নন পররাষ্ট্রমন্ত্রী। এটা অনেকদিন আগে জাবির মতো ছুটি, আমেরিকার প্রায় অফিস টফিস ছুটি বড়দিনের, তো যখন ইচ্ছুক খুলবে তখন তাদের হাতে দিবে আর কি। চলে গেছে অনেকদিন হলো, আমাদের মতো রেসপন্ড করে না তারা 2-3 মাসের মিনিমাম লাগবে তাদের একটা উত্তর দিতে। অভিযোগে তাদের কি করা হয়েছে, যে একটি হচ্ছে যে গত 10 বছরে 600 লোক নিখোঁজ হয়েছে। তো 10 বছরে 600 লোক নিখোঁজ, এই অভিযোগটা নিতান্ত অলিক। আর আমেরিকাতে প্রতি বছর 1 লক্ষ লোক নিখোঁজ হয়, আর 10 বছরে 10 লক্ষ লোক নিখোঁজ। পঞ্চম ধাপের 707 ইউপি নির্বাচনে ভোট 5 জানুয়ারি। আগামীকাল শেষ হচ্ছে প্রচার প্রচারণা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। এই দফার নির্বাচনেও বেশিরভাগ স্থানেই নৌকার প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা, আর সে কারণেই নির্বাচনকে ঘিরে সংঘাত সংঘর্ষ চলছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মৌ খন্দকার। ঝিনাইদহের শৈলকুপার সালুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাত নৌকা প্রতীকের এক সমর্থক নিহত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান বিশ্বাস নিহত হয়। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। এই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করলেও বাকিদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। ভোটারদের মন জয় করতে সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নৌকার প্রার্থীরা। আমি যেভাবে সারা পাচ্ছি, অবশ্যই আমি 5 তারিখের নির্বাচনে নৌকা মার্কার এই মালজিকান্দা ইউনিয়নে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। 40 থেকে 50 জন লোক একত্রিত হয়ে ওকে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় প্রায় 28 থেকে 29টা কোপ দেয়। এখন সে মৃত্যু সজ্জায়। এদিকে এই নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় অংশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বেশিরভাগ স্থানেই নৌকার মূল প্রতিদ্বন্দ্বী তারাই। বিষয়টি ভোটের উত্তেজনাকেও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। প্রশাসনের সহায়তায় নৌকার প্রার্থীরা নানা অনিয়ম করছে এমন অভিযোগও স্বতন্ত্র প্রার্থীদের। হ্যান্ড মাইক এবং মাইকের মাধ্যমে তাদের প্রচারণা চালায়। আমি যেখানেই যাইতে চাই সেখানেই তারা যতক্ষণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাইছি আমার পিছনে বা সামনে তারা ছিল। এমনি সে টাউরাস পার্টি দিয়া বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। সতর্ক থাকার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সরকারের তরফ থেকে আমরা আরো স্বচ্ছ, আরো সুন্দরভাবে ইলেকশন উপহার দেওয়ার জন্য আমরা সদা সচেষ্ট। আমরা চাই একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ, অবাধ এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বমূলক নির্বাচন। পঞ্চম ধাপে 707 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 5 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা প্রসঙ্গ। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডব শুরুর পর বিশ্বজুড়ে ব্যাপকভাবে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। আবারও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে ভারতেও। একদিনে শনাক্ত হয়েছে 22,007 শতাধিক। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার 2,500-এর বেশি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট।
ইউরোপ আমেরিকার বেশ কিছু দেশের পাশাপাশি ওমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। বছরের প্রথম দিনে দেশটিতে শনাক্ত হয়েছে ৬,৪০০ জন করোনা রোগী। রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত একদিনে লাফিয়ে বেড়েছে ৫০%। গেল ৬ দিনে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ গুণ। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়েও আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। একদিনে ২,১৯,০০০-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরেই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে ১,৬২,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাব এবং দেশের মধ্যভাগের প্রবল তুষারপাতের কারণে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সারা বিশ্বে ৪,৪০০ ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে ২,৫০০-এর বেশি। কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৮,৯৬,০০,০০০-এর বেশি মানুষ। ৫৪,৫৬,০০০ ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, নিউজ 24। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বে যখন আতঙ্ক বাড়ছে, অন্যদিকে আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন ওমিক্রনের এই ধাক্কা হতে পারে করোনা বিদায়ের সূচনা। বিশেষজ্ঞরা উদাহরণও হাজির করেছেন। তারা বলছেন ১০০ বছর আগের স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনার চরিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন তারা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। ইতিহাসের ভয়ঙ্করতম মহামারী ছিল ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু। রোগটি দ্বিতীয় ধাপে অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল। শুধু ভারতবর্ষেই মারা যায় প্রায় ১,৪০,০০,০০০-এর মতো মানুষ। ১৯২১ সালের দিকে এসে স্প্যানিশ ফ্লুর ভয়াবহতা অনেকটা কমে গেলেও ফ্লুজনিত অসুস্থতা কয়েক দশক পরেই ফিরে এসেছে নতুন রূপে, পরিণত হয়েছে সাধারণ রোগে। গবেষণা বলছে ধরন বদলানোর কারণে ভাইরাস যত দুর্বল হবে তত কম বিপজ্জনক। আর করোনা ভাইরাস এরই মধ্যে কয়েকবার রূপ পরিবর্তন করেছে। ওমিক্রনে নতুন আক্রান্তরা কম বয়সী। আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ডেল্টার চেয়ে অনেকটাই কম। আর বিশেষজ্ঞরা স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনা চিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন। प्रीवियस वेव और इस वेव में मेरे को लगता है कि ये मैसेज करता है कि डरने की जरूरत नहीं है। नंबर 1, उन्होंने कहा कि इन्फ्लुएंजा लाइक इलनेस या यूआरआई लाइक सिम्टम्स हैं, ये ओमिक्रॉन के अंदर सिंपली 30% केसेस के अंदर आ रहे हैं एज कम्पेयर टू प्रीवियस वेव जिसमें 90% लोगों में यूआरआई लाइक सिम्टम्स थे। दूसरा, हॉस्पिटल एडमिशन है वो ओमिक्रॉन में सिग्निफिकेंटली रिड्यूस हुए हैं। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও আশা করছেন ২০২২ সালে করোনা ভাইরাস মহামারী হার মানবে। সমীক্ষার দাবি, ওমিক্রন ভ্যারিয়েন্টটি তার শক্তি খুয়ে ক্রমশ এক সাধারণ সংক্রমণের চেহারা নেবে, কমবে মৃত্যুহারও। তবে পাশাপাশি সংশ্লিষ্ট সব মহল এখনো সতর্কতা অবলম্বনের কথাও জোর দিচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্য ও সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং আওয়ামী লীগ করেছে, এটাকেই প্রধান আসুক। এরপরে আমি আপনাদেরকে বলবো ম্যাডাম যে হ্যাঁ জি জি আমি সে কথাই বললাম যে আপনার নতুন বলবো না, এটা তো আপনার ইদানিং কালে এই প্রথম আমরা দেখলাম যে অস্ত্রধারীরা প্রকাশ্যে তারা আসছে। অর্থাৎ আওয়ামী লীগের আসল যে চরিত্র, আপনার আওয়ামী লীগ কিন্তু বেসিক্যালি একটা সন্ত্রাসী দল এবং তার জন্ম থেকে শুরু পর্যন্ত এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগ কিন্তু কোনোদিন টিকে থাকতে পারে না। আপনাদের মনে থাকা দরকার যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট মুভমেন্ট যখন তারা করেছিল, তখনও কিন্তু এই ১৭৩ দিন হরতালের মধ্যে দিয়ে তারা আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে একটা বাসে তারাই আপনার সেই গান পাউডার দিয়ে ১১ জনকে হত্যা করেছিল। তো এটা নতুন কোনো ব্যাপার না। সেই পাকিস্তান আমলে আপনার অ্যাসেম্বলির মধ্যে আপনার ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করা থেকে শুরু করে সব কিছুর মধ্যে দেখবেন যে তাদের এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র, হাতিয়ার। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ গুলশান কার্যালয় থেকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনছিলেন। হোটেল, রেস্তোরাঁ কিংবা বিরিয়ানির দোকানে কখনো কি মহিষের মাংস খেয়েছেন?
নিশ্চয়ই বলবেন না, কিন্তু রাজধানীর বেশিরভাগ বিরিয়ানির দোকান কিংবা রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে মহিষেরই মাংস। আমদানির পাশাপাশি দেশে উৎপাদিত মহিষের মাংস যায় কোথায়, খাই বা কারা, কি খাচ্ছি আমরা? 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। রাজধানীর প্রতিটি বিরিয়ানির দোকানেই মেলে গরুর তেহারি। সুস্বাদু ভেবে নিশ্চিন্তে খান ভোক্তারাও, কিন্তু কজন জানেন দিনে দুপুরে প্রতারিত হচ্ছেন তারা? মহিষের মাংস যে কই যায় ওগুলো তো জানি না, কিন্তু কোনো হোটেলে তো আজ পর্যন্ত দেখলাম না যে মহিষের মাংস। সচরাচর জানি যে তেহারি গরুর তেহারিটাই হয়। গরুর তেহারি বিক্রেতাদের জিজ্ঞেস করতেই মুখ ফসকে বেরিয়ে আসে আসল রহস্য। গরু নয়, সবই মহিষের মাংসের বিরিয়ানি। আমি গরু বেলা বেশি, কিন্তু খাচ্ছি মহিষ। মহিষ ছাড়া হোটেলে চলে না। গরুর ছবি ঠিক আছে, কিন্তু আমরা মহিষ আগে থেকে ব্যবহার করি। অথচ মেনুতে গরুর মাংসের কথা বলে বাড়ানো হয়েছে বিরিয়ানির দামও। এত মহিষের মাংস কিভাবে, কিংবা আসেই বা কোথা থেকে? প্রতি বছর দেশে আমদানি করা হয় 20,000 টনেরও বেশি মহিষের মাংস, সাথে আছে দেশে পালিত মহিষও। অনুসন্ধানে দেখা যায় আমদানিকৃত এসব মহিষের মাংস বিক্রি হচ্ছে রাজধানীর কামরাঙ্গীরচরের এই বাড়িতে, যেখানে ফ্রিজিং করে রাখা কয়েক টন মহিষের মাংস। গরুর মাংস মনে করে হোটেল, রেস্তোরাঁ কিংবা বিরিয়ানির দোকানে আপনারা যে মাংস খাচ্ছেন, দেখুন এই মাংসই ছড়িয়ে দেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা দরে। কিছু মাংস পানিতে ভিজিয়ে রাখা, যেখান থেকে বেরিয়ে আসে পচা দুর্গন্ধ। প্যাকেটের গায়ে দেখা যায় এর সবই মহিষের মাথার মাংস, যেগুলো 200 থেকে 300 টাকায় বিক্রি করা হয়। অল ঢাকা শহরেই এই মাংস সেল হয়, ওখান থেকেই বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে সব জায়গায় সবাই চালায় আর কি। মানুষ গরু মনে করে নরম করে পানিতে ভিজিয়ে কাটতে পরে যে বিক্রি করা হয়। এসব মহিষের মাংসের মেয়াদও বাকি আছে মাত্র 1 থেকে 2 মাস। যে হোটেল, রেস্তোরাঁয় কোথাও তারা এটা কিনে নিয়ে মহিষের গরুর মাংস বলে বিক্রি করে, এটা অবশ্যই আইনের চরম বরখেলাপ। আমরা যদি এই ধরনের প্রমাণ পাই, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। সারা দেশের হোটেল, বিরিয়ানির দোকানগুলোতে গরুর মাংস বলে মহিষের মাথার মাংস বিক্রির এমন প্রতারণা বন্ধের জোর দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি নিয়ে প্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে সভা করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। দিলীপ, নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। আচরণবিধি আর আইনশৃঙ্খলা ঠিক রাখতে কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন? ধন্যবাদ বাবলি। আপনি জানেন যে আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি সকল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল প্রার্থী, বিশেষ করে মেয়র এবং কাউন্সিলর, নারী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সভা করছেন। এই সভার মধ্যে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের ডিসি মুস্তাইন বিল্লাহ, উপস্থিত আছেন পুলিশ সুপার জাহিদুল আলম, নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে এখন বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল আলম, বক্তব্য রাখছেন। ইতিপূর্বে বক্তব্য রেখেছেন কাউন্সিলর প্রার্থীরা, তাদের সমস্যাগুলি তুলে ধরেছেন নির্বাচন কমিশনের কাছে। মেয়র প্রার্থীরা তাদের বক্তব্য রেখেছেন, তাদের বিভিন্ন সমস্যা ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যা করণীয় সেই দাবিগুলো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলীপ কুমার মণ্ডল। শীতের রিক্ততায় রং ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল। দিগন্তে যত চোখ যায়, দেখে মনে হয় সবুজ মাঠের বুকে বিছানা পেতে আছে হলুদ কার্পেট। বিকেলের আলোয় হলুদ ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে ওঠে। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে সরিষার হলুদ রাঙা বিকেলের সৌন্দর্য তুলে ধরছেন কাজী শাহেদ। প্রকৃতিতে শীত এসেছে তার নিজস্ব রূপ, রং আর গন্ধ নিয়ে। সেই রূপ সরিষা ফুল হয়ে ছড়িয়েছে পুরো মাঠ জুড়ে, যেন হলুদের শাড়িতে সেজেছে প্রকৃতি। এরই মাঝে নিজেকে নতুন রঙে খুঁজে নিচ্ছেন কেউ। কর্মব্যস্ততার মধ্যে সময় তো পাওয়া যায় না, তো এই বন্ধের দিনে এই প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ আর হলুদের সমারোহ ঘুরতে আসছি। অনেক লোক আসে, দেখতে ভালো লাগে। শুধু তেল বীজ উৎপাদনই নয়, সরিষা ফুলের আছে পর্যটন আবেদনও। সেই আকর্ষণে ছুটির দিনে অনেকে ছুটে আসেন। হলুদের মধ্যে একটা সবুজ একটা আছে, তার মধ্যে ফুলটা ফুটলে
না খুব সুন্দর লাগে, যে কোনো ছেলে মেয়ে সে সৌন্দর্য উপভোগ করে। সরষে বেশি দেখতে, সরষের ফুল ফুটেছে তখন দেখতে ভালো লাগছে হিসাবে। আমরা তো সব সময় থাকি আর ওরা হয়তো অনেকে দেখে না, তো এই দেখবো বলে অনেকে আসে। এবছর সরিষার আবাদ আশাবাদী করছে কৃষককে। শুধু একটাই আশা, পর্যটন যেন নষ্ট না করে ফেলে ফসলের উৎপাদন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ইংরেজি নতুন বছরকে আনন্দমুখর ও স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন অনেকেই। কক্সবাজারে উন্মুক্ত স্থানে কোনো উৎসব আয়োজন না থাকলেও সমুদ্র জলেই যেন আনন্দের সীমা নেই পর্যটকদের। তবে এবছর অন্যান্য সময়ের চেয়ে পর্যটক উপস্থিতি কম বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিকরা। সৈকত শহরের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। শুরু হয়েছে ইংরেজি নববর্ষ। বর্ষবরণের এই সময়টিতে প্রিয়জনদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন পর্যটকের ঢল। সমুদ্রের রাশি রাশি ঢেউ আর গর্জন মুগ্ধ করছে তাদের। আপনজনদের সাথে সমুদ্র পাড়ে সময় কাটাতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। ভালো লাগছে, আমার বাবা মার সঙ্গে এসেছি উপভোগ করতে, যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। অনেক ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড আমি। কক্সবাজার এমনিতে সবার ফেভারিট, মানে বলার কিছু নাই। আমি, আম্মু, আমার চাচু, আমার আব্বু আর বোন অনেক মজা লাগতেছে। সৈকতের কোনো কোনো অংশে ভেসে আসছে আবর্জনা, যেটি নিয়ে আক্ষেপ রয়েছে অনেকের। আসলে আমাদের নিজের দায়িত্ব এটা পরিষ্কার করা, সাফসাফাই। সবগুলো তো কর্তৃপক্ষের উপর চাপাই দেওয়া সম্ভব না। তবে অন্যান্য বারের চেয়ে এবার পর্যটক উপস্থিতি অনেকটাই কম। কারণ হিসেবে কক্সবাজারে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার কথাও বলছেন কেউ কেউ। কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটলো, নারী মানে দর্শন, এই ধরনের অনেকে কিন্তু ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। 31 নাইটে যে পর্যটক আশা করি, ওই পর্যটকগুলো আমরা এবারে পাইনি দুইটা নিউজের কারণে। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কাজ করছেন। জেলা পুলিশও কাজ করছে আমাদের সাথে, তা আমাদের সিভিল টিমও আছে। আমরা সার্বিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি। সমুদ্র সৈকতে প্রিয়জনদের সঙ্গে সুন্দর একটু সময় কাটাতে এসে কক্সবাজারে যেন নিরাপত্তা বাড়ানো হয়, সেই দাবি জানিয়েছেন পর্যটকরা। একই সঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন বছরটি যেন হয় আনন্দের এবং মহামারী মুক্ত। শেখ জায়েদ, নিউজ 24, কক্সবাজার। স্টোন ক্রাশারের শব্দে ঘুম ভেঙে যায় শিশুর। ক্রাশারের ধোঁয়ায় বাড়ি ঘরেও শ্বাস নিতে কষ্ট হয়। প্রতিবাদ করলে বাড়িতেই থাকতে না দেওয়ার হুমকি। সুনামগঞ্জে অবৈধভাবে চলা পাথর ভাঙার মেশিনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এসব মেশিনে কাজ করা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নদীর পাড়, পুল, মাদ্রাসা আর ঘরবাড়ির পাশে এভাবেই চলছে পাথর ভাঙার মেশিন। গ্রামের পাশে বিকট শব্দে দিনরাত একটানা চলছে জেলায় প্রায় 400-র বেশি এসব স্টোন ক্রাশার। এসব ক্রাশার মেশিনের কোনোটিরই নেই পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের অনুমতিপত্র। দিনরাত অবৈধ এসব মেশিন চলায় শ্রমিক সহ চারপাশের বাসিন্দারা রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। আমরা তো ভাবতাম সত্তর পরে, এরপরে দুঃখাই তো অনেক সময় দুঃখাই। 8টার সময়, 5:30টার সময় সারে। কত টাকা করে দেওয়া হয়? 270 দেওয়া নেই। সরকারি হিসেব অনুযায়ী 2016 সালে সুনামগঞ্জে 120টি ক্রাশার মেশিন চলত। 2019 সালে চলেছে 181টি এবং 2021 সালে চলেছে 238টি। এর মধ্যে সুনামগঞ্জ সদরে 26, ছাতকে 100, তাহিরপুরে 88 এবং জামালগঞ্জে 24টি ক্রাশার মেশিন চলেছে। এসব ক্রাশার মেশিনের কারণে শব্দ দূষণের শিকার হচ্ছে স্থানীয়রা। মেশিনের শব্দ আমরা মাথা বেদনা করে রাখতে, আমরা পড়াশোনা করতে পারি না, আমরা ঘুমাইতে পারি না, স্কুলে যেতে পারি না। ভুক্তভোগীরা বলছেন ক্রাশার মেশিন চলায় নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। ধুলাবালুর জন্য এই ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসার জন্য কোনো মানে কিতা নাই, সুযোগ নাই। আর দিন রাইতে গাড়ি চলে, এমনিকা ভাতন নেই, আর কেন খাসার চলে, হাইরের মাঝে ঘুমানি যায় না। স্টোন ক্রাশার মেশিন কেনার জন্য ব্যাংকগুলো ঋণ দিচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন এ বিষয়ে রাজনীতিবিদদেরও সচেতন হওয়া প্রয়োজন। বড় বড় কোম্পানি যদি এখানে আসে তাহলে হয়তো এই স্টোন ক্রাশের জন্য তারা যদি তাদের
কোম্পানি যদি আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসে তাহলে হয়তো এই প্রবলেমগুলো থাকবে না। জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে বন্ধ করতে হবে অবৈধ স্টোন ক্রাশের মেশিন। তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা মানে নিয়ম নীতি মেনে সরকারি যে নির্দেশনা আছে, এই যে মানে আইন আছে, বিধিমালা আছে, সেগুলো প্রতিপালন করে আপনারা ব্যবসা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কুষ্টিয়ায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। সবশেষ কি পরিস্থিতি জানাতে পারেন আমাদের জাহিদ? বাবলি, এই অভিযান ঘণ্টাখানেক আগে শুরু হয়েছে। কুষ্টিয়া উপজেলা ভেড়ামারা উপজেলা প্রশাসন মূলত এই অভিযান চালাচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া অফিসের কর্মকর্তারাও এর সাথে আছেন এবং তারা মূলত উপজেলা প্রশাসন অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান। এটি তৃতীয় ইটভাটা। আমি এখন যে ইটভাটাতে আছি MAB, এই ইটভাটাতেও পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের লোকজন তারা এখানে জরিমানা করেছেন এবং আগের দুটি ইটভাটাতেও তারা জরিমানা করেছেন। এবং আমরা কথা বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা, যিনি আসলে এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, তার সঙ্গে। অভিযান আসলে কখন শুরু করেছেন? এই ইটভাটাগুলো কি অবৈধ? হ্যাঁ, ইটভাটাগুলো আসলে অবৈধ। আমরা অভিযান পরিচালনা শুরু করেছি সকাল 11টা থেকে, না এখনো পর্যন্ত চলমান রয়েছে। এখন যেটাতে রয়েছে এটি 3 নাম্বার ইটভাটা আর কি। তো আপনারা কি এই অভিযানে জরিমানা করার বাইরে আর কিছু করছেন? এদেরকে কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে কিছু বলছেন কিনা? প্রাথমিকভাবে যে খড়ি তারা ব্যবহার করছে সেই খড়ি ব্যবহার নিষিদ্ধের জন্য বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আগামীকালকের মধ্যে সমস্ত খড়ি এখান থেকে তারা অপসারণ করে নেবে এবং আমরা অর্থদণ্ড করছি আর কি। এখন শুনছিলেন বাবলি, আসলে অর্থদণ্ড করা হচ্ছে এবং তাদেরকে যে দেদারসে কাঠ পড়ানো হচ্ছে। আমরা নিউজ 24 এর পক্ষ থেকে কয়েকদিন আগে এরকম কিন্তু একটা রিপোর্ট দেখিয়েছি যে কুষ্টিয়ার 161টি ইটভাটার মধ্যে মাত্র 18টি বৈধতা আছে এবং বাকিগুলো সব অবৈধ এবং এগুলো দেদারসে কাঠ পড়াচ্ছে। এবং সেই দৃশ্য কিন্তু আজকে এই ভ্রাম্যমাণ আদালত ফিল্ডে এসে একই দৃশ্য দেখতে পেয়েছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু তারা এই অভিযান করছেন এবং প্রত্যেকটি ইট ভাটাতে অর্থদণ্ড করছেন এবং তারা সেই সঙ্গে ইট না পড়ানোর জন্য নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ইট ভাটার অভিযানের খবর। চলে যাচ্ছে স্টুডিওতে বাবলি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। একটি পারমাণবিক চুক্তির অধীনে প্রতি বছর 1 জানুয়ারি পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য ভাগাভাগি করে দিল্লি এবং ইসলামাবাদ। এছাড়াও 2008 সালের একটি চুক্তির আওতায় তাদের হেফাজতে থাকা বেসামরিক নাগরিক ও জেলেদের তালিকাও বিনিময় করেছে উভয় পক্ষ। এ নিয়ে টানা 31 বারের মতো এ ধরনের তালিকা বিনিময় করল দেশ দুটি। চুক্তির আওতায় উভয় দেশই তাদের পারমাণবিক স্থাপনার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে অবহিত করে থাকে। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দেশ দুটির মধ্যে 1988 সালের 31 ডিসেম্বর এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়, যা 27 জানুয়ারি 1991 সালে কার্যকর হয়। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলে খনি বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে AFP। জানায়, শুক্রবার রাজধানী বাঙ্গি থেকে 500 কিলোমিটার দূরে ওহামপেন্ডে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে হেলিকপ্টারে করে শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য বোয়ার শহরে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে 3 তানজানিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। বে ওভালে টেস্টের প্রথম ইনিংসে 153 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে। এর আগে মেহেদী মিরাজের ঘূর্ণি জাদুতে দ্বিতীয় দিনে মাত্র 70 রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ড 328 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সফরকারীরা 2 উইকেটে 175 রান করে দিন শেষ করেছে। প্রথম ইনিংসের শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। ওপেনিংয়ে নামা সাদমান ওয়াগনারের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন ব্যক্তিগত 22 রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে জয় ও শান্ত 100
4 রানে জুটি ভাঙেন ওয়াগনার। সাজঘরে ফেরার আগে শান্তর উইলো থেকে আসে 64 রান। জয়ের উইলো থেকেও এসেছে অর্ধশতক। এর আগে দিনে শুরুতে টাইগার বোলিং তোপে পড়ে কিউইরা। মেহেদী হাসান মিরাজের বোলিং তাণ্ডবে একে একে প্যাভিলিয়নের পথ ধরেন জেমিসন, সাউদি ও ওয়াগনার। প্রথম দিনেও কিউইদের উপর বেশ চড়াও থাকে বাংলাদেশের বোলাররা। Short cut away. Third man's back. They'll turn for two. Should be quite. এই ছিল দুপুর 12টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।